ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম বিয়ে গোপন করে আমার উনি বিয়ে করছে। ওনার প্রথম স্ত্রী আছে, সেই ঘরে 2টা বাচ্চা আছে। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখ উন্মোচন করবো। আমাদের আসিফ নজরুল স্যার এই স্যারের বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে সুস্থতা প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় আরেকটি বিয়ে, অবশেষে এবার মুখোশ ফাঁস হয়ে গেল এবং অবশেষে ফেসে গেল। দর্শক শ্রোতা, সেই প্রথম স্ত্রী এসে এবার সব কিছু বলে দিলেন তার সাথে কিভাবে প্রতারণা করেছে। আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কার এমন মুখোশ ফাঁস হলো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আবার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। যখন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন, তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষের। আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে যাচ্ছি কয়েক পর্বের, সবাই জানা দরকার এই লোকটিকে। এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখোশ উন্মোচন করব। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করব? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, শাকিল, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। সাক্ষী কিন্তু আছে অনেক। আপনি বউ পেটাতেন কেন? কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথাটা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন, সুই হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে, আপনি 2001-2-3 দিকে আপনি, তখন শিরার বিয়েও হয়নি, আপনি তার সাথে কি রুম ডেটিং শুরু করলেন, তাই না? শিলা প্রেগনেন্ট হলো, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট। আপনি তাকে অ্যাবর্শন করালেন। পপুলার হাসপাতাল মনে পড়ে? তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো, সেখানেও আবার অ্যাবর্শন করলো। শিলা 2বার অ্যাবর্শন করলো বিয়ের আগেই। তারপর আপনি রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না, শিলার আরেক জায়গায় বিয়ে হলো। সেটা কেন হলো সেটা অন্য সময় না হয় বলবো যদি প্রয়োজন হয়। কারণ নিকেতনে শিলা যখন থাকতো তখন কি হতো সেটাও জানি। আপনি যে কন্টিনিউয়াসলি কি করেছেন সেটাও জানি। রোকেয়া প্রাচীর সঙ্গে আপনার সংসার কি হয়েছে সেটা ওনার সম্মানার্থে এখন নাই বললাম। তবে আপনি গতকাল একটি প্রোগ্রামে আপনি রবীন্দ্রনাথের ব্যাপারে একটু বীতশ্রদ্ধা দেখালেন এবং আপনি কবি নজরুল ইসলামকে অনেক উঠানোর চেষ্টা করেছেন। কবি নজরুল ইসলাম তো এমনি উঠে আছেন, কিন্তু আপনার মতলবটা অন্যখানে। কারণ মোল্লা মৌলবীরা রবীন্দ্রনাথকে ছোট করতে চায়। মাওলানা ভাসানী কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের জন্য সংগ্রাম করেছেন, কারণ পাকিস্তান শাসনামলে পশ্চিম পাকিস্তানের চেয়েছিল রবীন্দ্রনাথকে ব্যান্ড করে দিতে। আপনি সেই গ্রুপেই পড়েন। আপনি কপালে টিপ পছন্দ করেন না,
হিসাবে মেয়ের আবার গান শুনবে কেন আপনি পছন্দ করেন না, নাচবে কেন পছন্দ করেন না? না, ভেতরে তো আসলে বাবার পরিচয় লুকিয়ে আছে, মার পরিচয় লুকিয়ে আছে, তাই না আসিফ ভাই? কারণ গাছের ফল যখন পড়ে না, গাছ থেকে খুব বেশি দূরে পড়ে না। তারপর আসিফ ভাই, ওরা কে? ওরা মনে পড়ে? ওরা কে মনে পড়ে? ওরা এই মেয়েটি, এই ওরার সঙ্গে আপনি সম্পর্ক রেখেছেন, বদমাইশি করতেন, তখন কিন্তু আপনি ম্যারিড, তাই না আসিফ ভাই? আসিফ ভাই, আসাদ গেটের রুম ডেটিং এ কয়বার গেছেন? কয়বার গেছেন আসিফ ভাই? কয়জন মেয়েকে আপনার ট্র্যাপে ফেলছেন? কয়জন? আপনি এখন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনার হাদিস কোরআন বলেন, আর আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে। হায় রে আসিফ ভাই, এইবার কয়টা মেয়েরে ফাঁসাইবেন? সাবধান, আশেপাশে মাইয়ারা সাবধান। তারপর ওরার সঙ্গে হলো না, কারণ ওরার পরিবার খুব একটা রাজি ছিল না, তাই না? আপনার কয়জন ছাত্রীর সঙ্গে, আপনার ছাত্রীর সঙ্গে আপনি বদমাশি করেছেন? চান আমি পাবলিকলি বলি? বলবো, প্রমাণ সহ বলবো। আপনার পিছনে তো আমি লেগেছি আসিফ ভাই, লেগেছি, লাগতে বাধ্য হয়েছি, কারণ আপনার থেকে সাবধান থাকা দরকার সবার। তারপর আপনি শিরাকে বিয়ে করলেন, শিরাকে হিজাবি বানালেন। শিরা, বেশি মৌলবীগিরি দেখাও না, তোমার বদমাসের ইতিহাসও জানি। শিরা, তোমার বদমাসের ইতিহাসও জানি। কিন্তু তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম বিয়ে গোপন করে আমার উনি বিয়ে করছে। ওনার প্রথম স্ত্রী আছে, সেই ঘরে 2টা বাচ্চা আছে। তো বিয়ে করছি, বিয়ে করার পরে প্রথমে তো জানতাম না, পরে যখন জানাজানি হলো তারপর থেকেই অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক মারধর করতো। দফায় দফায় টাকা দিছি, প্রমোশনের কথা বলে 50 লাখ টাকা চাইছে। সেইখানে বলছে 30 লাখ আমার কাছে আছে, 20 লাখ টাকা তোমাদের দিতে হবে। প্রথম দফায় 10 লাখ দিছি, পরে 5 করে দিছি। পরে 27/9/2021 তারিখ থানায় দুধ কেনার কথা বলে আমাকে ফোন দিছে। আমাকে ফোন দিয়ে বলতেছে যে বাবুর দুধ কিনতে হবে, টাকা নিয়ে যাও। পরে আমি থানায় গেছি, যাওয়ার পরে সে বলতেছে তোমার বাবারে জানানো হয়েছে না। আমি বলছি কি জানানো হয়েছে? তো সে বলতেছে আমার আরও 10 লাখ টাকা লাগবে, তোমার বাবা মারে বলো তাড়াতাড়ি, নাহলে কিন্তু কিছু একটা হয়ে যাবে। আমি তখন বলছি কি যে যা দিচ্ছি ওই পর্যন্তই, আর 1 টাকাও আমি দিতে পারবো না। এই নিয়ে ওনার সাথে একটু কথা ক্রস আমার হয়। তারপরে উনি ওই একটা সোনাডাঙ্গা থানার দোতলায় একটা রুম ছিল, কোনার রুমটা আসলে বাম পাশ দিয়ে ঢুকতে হয়, ওই রুমে উনি একাই ছিল। উনি অন ডিউটিতে ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। ওনার মাজায় কোমরে থাকা যে পিস্তল, ওই পিস্তল দিয়ে আমি এই কথা বলে বের হয়ে আসতে গেছি, ওই পিস্তল দিয়ে আমার মাথায় বাড়ি দিচ্ছে। সাথে বাড়ি দেওয়ার পরে আমি নিচে ফ্লোরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে উনি কোথা থেকে লাঠি বের করছে সেটাও আমি বলতে পারবো না। অনবরত আমার পিঠে পায়ে আবোল তাবোল বেধরক মার দিছে। কিন্তু থানার সবাই হয়তো ভাবছে যে আসামি মারতেছে, কারণ উনি প্রতিনিয়তই বলে এইভাবেই আসামি মারে। সবাই আরও সকালের দিকে ছিল, সবাই ঘুম ছিল, ভাবতেছিল স্যার মনে হয় আসামি মারতেছে। যখন আমি অনেক জোরে চিৎকার করছি তখন সব থানার লোক এক জায়গায় হয়ে, থানার লোকরাই আমার ওইখান থেকে নিয়ে এডিসি সোনালী ম্যাম আছে, ওনার ওইখানে গেল। এডিসি সোনালী ম্যাম বললো যে তুমি এখনই হসপিটালে ভর্তি হও, আর এইখানে আর সংসারের চিন্তা করো না, তুমি মামলার দিকে আগাও। এই চিন্তা করে হসপিটালে ছিলাম। থাকার পরে 2-3 দিন ছিলাম। থাকার পরে ওইখান থেকে এডিসি সোনালী ম্যামের ছিল, তারপরে আরও অফিসাররা ছিল, কয়েকবার বসাবসি হয়েছে। শেষ পর্যায়ে ওনার কোনোভাবেই কোনো কিছুতেই আমার মারধর থামেনি, দ্বিগুণ হয়ে গেছে। মারটার একটা লেভেল থাকে, ওইটা দ্বিগুণ হয়ে গেছে। এক পর্যায়ে যে সোনালী ম্যাম আমার ডাইরেক্ট বলে যে ক্ষমা তুমি মামলার দিকে আগাও, আমরা তো আসি। তখন আমি মামলার দিকে আগাইছি। পুরো টানা 1 বছর তদন্ত করছে। অনেক প্রশাসনিক অনেক চাপ আসছে, আমি সংবাদ সম্মেলনও করছি, অনেক চাপ। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।